আজকে আমরা একটা ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশে। ট্রান্সলেশন করার ক্ষেত্রে প্রথমে দুই একটা শর্ত মাথায় রাখতে হবে যে আমরা কখনোই শাব্দিক অনুবাদ করব না, বরং আমরা ভাবানুবাদ করব। তবে সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে ভাবানুবাদ করতে গিয়ে আমার মূল লেখার সঙ্গে আমি যে লেখাটা লিখছি তার খুব বেশি দূরত্ব হলে হবে না। এমন কিছু ইংরেজিতে লিখলে চলবে না যাতে বাংলায় লেখা শব্দের অর্থ বা প্যাসেজের অর্থ অনেকটা চেঞ্জ হয়ে যায়। যখন তোমরা কোনো প্যাসেজ পাবে, ট্রান্সলেশন করার আগে পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে, তাহলে লেখার ভাবটা বুঝতেও আমাদের খানিকটা সুবিধা হবে। তো দেখো, এখানে একটা প্যাসেজ রয়েছে, বলছে আকবরের সময়ে পারস্যে এক গরিব মুসলমান ছিল। তখন ওই সকল স্থানের গরিব মুসলমানেরা হঠাৎ বড়লোক হবার জন্য ভারতবর্ষে আসতেন। এই ভদ্রলোকটি তাই করলেন। তিনি সস্ত্রীক দিল্লি আসবার পথে তার এক কন্যা হল। কন্যাকে খাওয়াইয়া বাঁচান, তার এমন সঙ্গতি ছিল না। কি করেন? অগত্যা মেয়েটিকে পথের মাঝে ফেলে চলে গেলেন। সেই সময় এক ধনী সওদাগর ওই পথ দিয়ে দিল্লি আসছিলেন। তিনি দেখলেন একটি পরমা সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে। তিনি মেয়েটিকে কুড়িয়ে নিলেন। দুগ্ধ দিয়ে বাঁচায় এমন একটি ধাইও শীঘ্র জুটল। সেই ধাই আর কেউ নয়, এ মেয়ের মা নিজেই। দিল্লি এসে সওদাগরটি আকবরের অধীনে মেয়ের পিতার একটা চাকরি করে দিলেন। মেয়ের নাম রাখা হলো মেহেরুন্নিসা। খুবই পরিচিত একটা গল্প। তো ঘটনা হচ্ছে, এই ধরনের ট্রান্সলেশন করার ক্ষেত্রে দুই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বাংলাটা যখন পড়ব, সঙ্গে সঙ্গেই সেই বাংলাটাকেই চেঞ্জ করে নেব, অর্থের পরিবর্তন না করে, যাতে ইংরাজিতে ট্রান্সলেশন করার সময় আমায় খুব বেশি খাটতে না হয়। এখানে গল্পটা বলা আছে এক গরিব মুসলমানের, যিনি দিল্লির দিকে আসছিলেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। মাঝপথে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার কন্যাকে প্রতিপালন করতে অসমর্থ। তাই অগত্যা পথের মাঝখানে বা মাঝপথেই তাকে ছেড়ে দিয়ে তারা এগিয়ে গেল। তো দৈবাতক্রমে বলতে পারো বা ভাগ্যক্রমে বলতে পারো, একজন মার্চেন্ট অথবা ব্যবসায়ী বড়, তো তার নজরে আসে বিষয়টি এবং সে ওই বাচ্চাটিকে কুড়িয়ে নেয়। ঘটনাচক্রে তার জন্যে যে ধাই অর্থাৎ প্রতিপালক, যে মা, এরকম একটা অ্যারেঞ্জ করা হয়, কিন্তু ঘটনাচক্রে দেখা যায় তার অরিজিনাল মাই ওই কাজটা করছে। তো শেষ পর্যন্ত ওই সওদাগর ওই কন্যার পিতাকে আকবরের রাজসভায় একটা কাজ দিলেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এই মেয়ে আর কেউই নয়, মেহেরুন্নিসা। তো ঘটনা হচ্ছে, আমরা এখানে প্যাসেজটা ট্রান্সলেশন করার সময় এক একটা লাইনকে আলাদা আলাদাভাবে ট্রান্সলেশন করব। তবে এটাও করতে পারি যে দুটো লাইনকে একসাথে করে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সও করতে পারি। অর্থাৎ এখানে আকবরের সময় পারস্যে এক গরিব মুসলমান ছিল, এটাকে যে একটা লাইনেই রাখতে হবে তা নয়। আমি চাইলে এই যে মুসলমান ছিল এবং তখন ওই সকল স্থানের গরিব মুসলমানেরা হঠাৎ বড়লোক হবার জন্য ভারতবর্ষে আসতেন, এই দুটো সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করে দিতে পারি। আবার ট্রান্সলেশন করার সুবিধার্থে বা স্বার্থে হয়তো কোনো বড় সেন্টেন্সকে আমি দুটো বা তিনটে সিম্পল সেন্টেন্স বা ছোট ছোট বাক্যে ভেঙেও লিখতে পারি। তো চলো আমরা চেষ্টা করি প্রথম লাইনটা ট্রান্সলেশন করার। এই প্যাসেজটা দেখার আগে বা ভিডিওটা দেখার আগে তোমরা একবার করে পজ করে নিজে একবার এই ট্রান্সলেশনটা করবে। সবার প্রথম আমরা যদি শাব্দিক অনুবাদ করি, তাহলে একটা গরিব মুসলমান ছিল, এটার ইংরাজি আমার কি করা উচিত? যে একজন গরিব মুসলমান ছিল, এটার ইংরাজি হওয়া উচিত যে দেয়ার ওয়াজ আ পোর মুসলিম, তাই না? কোথায় ছিল? ছিল হচ্ছে তোমার পার্সিয়াতে। তাহলে আমরা বলতে পারি যে ডিউরিং দ্য রেইন, কি বলতে পারি? ডিউরিং দ্য রেইন। আচ্ছা, এখানে রেইনের পরিবর্তে আমি কিন্তু চাইলে রিজিম শব্দটাও ব্যবহার করতে পারি। অর্থাৎ রিজিম, রুল, রেইন, এই সব কটা শব্দ এখানে খাটবে। তবে এখানে তোমরা কিন্তু জোর করে
টাইম অথবা এরা অথবা ইপক এই ধরনের শব্দ বা যুগ যার অর্থ দাঁড়ায় এরকম ব্যবহার না করলেই পারো। তাহলে কি লিখলাম? ডিউরিং দ্য রেইন, কার রেইন? আকবরের সময়, তাহলে অফ আকবর, কমা দিলাম। একজন গরিব মুসলমান ছিল পারস্যে, তাহলে এখানে আমরা দেয়ার স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তাহলে দেয়ার ওয়াজ আ পুয়ার মুসলিম ইন পার্সিয়া। এবার দেখো যে বিষয়টা হলো, আমি হুবহু ট্রান্সলেশন করে দিলাম। ছিল, ছিলর ইংরাজি ওয়াজ, আছি, আছির ইংরাজি অ্যাম অথবা ইজ, আছে, আছি ইত্যাদি। কিন্তু আমাকে লেখার ক্ষেত্রেই এটাকে চেঞ্জ করতে হবে। আমি চাইলে এখানে দেয়ার ওয়াজ আ পোর মুসলিম না বলে আমরা বলতে পারি দেয়ার লিভড। খেয়াল করে দেখো এখানে ছিল মানে কিন্তু থাকা বা বসবাস করার কথা বোঝাচ্ছে। এইবার তুমি যদি লেখাটাকে একটু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে চাও তাহলে এখানে পুরের পরিবর্তে তুমি লিখতে পারো ডিস্টিটিউট অথবা ইম্পোভারিশড। অর্থাৎ সিনোনিম ব্যবহার করা যেতেই পারে, তবে তার সঙ্গে সঙ্গে আমি সেন্টেন্সের স্ট্রাকচারও যতটা পারবো চেঞ্জ করব, মানে হুবহু বাংলায় যেমন আছে ইংরাজিটা তেমন করব না। দেখো এখানে ডিউরিং দ্য রেইন অফ আকবর না বলে আমি বলতে পারি আকবর যখন শাসন করছিলেন। তাহলে এটাকে আমি আরও একভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমি লিখতে পারি while আকবর was reigning। আচ্ছা, এখানে আকবর ওয়াজ রেইনিং না দিয়ে আমরা বলতে পারি ওয়াজ ইন পাওয়ার। তো এরকম প্রত্যেকভাবেই আমরা সেন্টেন্সটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি সহজভাবে ডিউরিং দ্য রেইন অফ আকবর, এখানে রেইনের পরিবর্তে আমি রুল শব্দটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে? দেয়ার লিভড আ পুয়ার মুসলিম ইন পার্সিয়া। এবার প্রশ্ন হচ্ছে এটাকে তুমি চাইলে সিম্পল ভাবেও লিখতে পারো, অর্থাৎ দেয়ারটাকে প্রথমে না দিয়ে তুমি লিখতে পারো আ পোর মুসলিম ম্যান লিভড ইন পার্সিয়া। এইভাবেও লেখাটা কিন্তু লেখা যেতে পারে। এবং স্টার্টিং এ আকবরের সময় এটা আমি বলতে পারি ওয়াইল আকবর ওয়াজ রেইনিং, বা যখন সে রুল করছিল। চলে আসি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্য কি বলছে? পরবর্তী বাক্য বলছে ওই সকল স্থানের গরিব মুসলমানেরা হঠাৎ বড়লোক হওয়ার জন্য ভারতবর্ষে আসতেন, এই ভদ্রলোকটিও তাই করলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা এখানে বড়লোক হবার জন্য, তো স্বাভাবিকভাবে আমাদের কোন কোন ইডিয়াম বা ফ্রেজ মাথায় আসবে? ইডিয়াম বলা উচিত না ফ্রেজ বলা উচিত? আমাদের মনে হবে যে বড়লোক হওয়ার জন্য মানে কি, টু বিকাম রিচ। অধিকাংশ ছেলে মেয়ে তাই করবে। কিন্তু খেয়াল করে দেখো আমরা বলেছি যে আমরা শাব্দিক অনুবাদ করব না। তো এখানে বড়লোক হবার জন্য বলতে বোঝাচ্ছে ভাগ্যান্বেষণ বা ভাগ্যের উন্নতি। তো টু বি রিচ, টু বিকাম রিচ, টু গেট রিচ এগুলো তো ব্যবহার করা যেতেই পারে। কিন্তু চলো লেখাটাকে আর কিভাবে লেখা যায় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এবং এখানে দেখো বলা হচ্ছে যে আসতেন, অর্থাৎ অতীতের একটা অভ্যাস। তো অভ্যাসের জন্য আমরা উড অথবা ইউজ টু ব্যবহার করতে পারি। উড অথবা ইউজ টু এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আমি কোনো গ্রামার ক্লাসে ভিডিও করে বলে দেব। তো এখানে আমরা বলতে পারি তখন বা সেই সময়ের কথা আমরা বলছি। ঠিক আছে? তাহলে পার্সিয়ার মতো জায়গা থেকে তখন কি করত? মুসলমানেরা ভারতবর্ষে আসতো এবং অহরহ আসতো, এই বিষয়টাই বোঝাচ্ছে। তাহলে আমরা লেখাটা শুরু করতে পারি অ্যাট দ্যাট টাইম দিয়ে। অ্যাট দ্যাট টাইম তার মানে কি হচ্ছে? সেই সময়, কমা
poor Muslims from places like, কোথা থেকে, পার্সিয়া থেকে, from places like পার্সিয়া তাহলে দেখো এখানে আমার সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল। এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়? পোর মুসলিমস, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে পোর মুসলিমরা আসতো, এটার ইংরেজি কি হবে? অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু কাম ব্যবহার করতে পারি বা উড কাম ব্যবহার করতে পারি। তো বেটার ইউজ টু কাম ব্যবহার করো, ইউজড টু কাম। এবার কোথায় আসতো? ভারতবর্ষে আসতো। তো এক্ষেত্রে ইউজ টু কাম টু ইন্ডিয়া। এখানে আমি চাইলে যখন একটা দেশ থেকে আরেকটা দেশে এরকম ফ্রিকুয়েন্টলি আসছে, তো এখানে আমি কিন্তু চাইলে গ্রুপ ভার্ব কাম ওভার ব্যবহার করতে পারি। অর্থাৎ ফ্রিকুয়েন্টলি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে বড় সংখ্যায়, তো এই যে চেঞ্জেসটা হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা কাম ওভারও ব্যবহার করতে পারি। তাহলে আমার কোনটুকুনি ট্রান্সলেশন হলো? আমার ট্রান্সলেশন হলো অ্যাট দ্যাট টাইম অথবা দেন, সেই সময়, পোর মুসলিমস অর্থাৎ গরিব মুসলমানেরা কোথা থেকে? ওই সমস্ত জায়গা থেকে, মানে ওই সকল স্থানের মুসলমান, মানে কি ওই সকল স্থান থেকে মুসলমানরা ভারতে আসতো। এইটুকুনি চেঞ্জ তো আমাকে করতেই হবে। তাহলে পোর মুসলিমস ফ্রম প্লেসেস লাইক পার্সিয়া ইউজ টু কাম ওভার টু ইন্ডিয়া। কিসের জন্য? বাকি থেকে গেল হচ্ছে রিচ হওয়ার জন্য। তাহলে এখানে স্বাভাবিকভাবে তুমি করতে পারো টু বি রিচ বা টু বিকাম রিচ, কিন্তু ভালো হবে তুমি যদি এখানে লেখো ভাগ্যান্বেষণে। তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়াতে আসতো কিসের জন্য? ফরচুনের জন্য, মানে ফরচুনের সন্ধানে বা অনুসন্ধানে। তাহলে এর জন্য একটা খুব সুন্দর শব্দ আছে কোয়েস্ট, ইন কোয়েস্ট অফ ফরচুন। এবার দেখো যারা ইন কোয়েস্ট অফ ফরচুন এইটা মাথায় রাখতে পারবে না, তারা আরো একটা ফ্রেজ এখানে ব্যবহার করতে পারি, টু ট্রাই দেয়ার লাক, টু ট্রাই দেয়ার লাক। এবার চাইলে এটার সাথে অ্যাট বিকামিং রিচ করতেও পারো, নাও করতে পারো। বেটার হচ্ছে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন ব্যবহার করো। তাহলে দেন অথবা অ্যাট দ্যাট টাইম পোর মুসলিমস ফ্রম প্লেসেস লাইক পার্সিয়া ইউজ টু কাম ওভার টু ইন্ডিয়া ইন কোয়েস্ট অফ ফরচুন, অথবা at that time poor Muslims from places like Persia used to come over to India to try their luck. তাহলে আমার কোনটুকুনি ট্রান্সলেশন হলো? ওই সকল স্থানের গরিব মুসলমানেরা বড়লোক হবার জন্য ভারতবর্ষে আসতেন। পরের লাইনটা দেখো, ঠিক এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা লাইন দিয়েছেন। তো এক্ষেত্রে একটা বিশেষ ধরনের গ্রামার আমরা ব্যবহার করতে পারি, সেটা আমি শেষে দেখাচ্ছি, যখন দুটো সেন্টেন্সের মধ্যে প্যারিটি আসবে, এও যা করছে ও তাই করছে, সেটা একটা করা যেতে পারে। কিন্তু তার আগে আমরা যদি মোটামুটি যেমন দেয়া আছে সেই রকম ট্রান্সলেশন করি, তাহলে কি লেখা উচিত? ওই ভদ্রলোক বা এই ভদ্রলোক তাই করলেন। তো এখানে সাধারণত ছেলেমেয়েরা এক্সপ্রেশনটা লিখবে দিস ভেরি জেন্টলম্যান অথবা দিস জেন্টলম্যান, যে কোনো একটা, দুটোর কোনোটাই সে অর্থে ভুল নয়। যেহেতু স্পেসিফিক করছো, জোর দিচ্ছ, তাহলে দিস ভেরি জেন্টলম্যান লিখতে পারো। দিস ভেরি জেন্টলম্যান ডিড দ্য সেম। তো আমি তোমাদের বলবো এই ধরনের এক্সপ্রেশন এক্ষেত্রে ব্যবহার না করাটাই কাঙ্ক্ষিত হবে। ঠিক আছে? এমনিতে একটা কনফিউশনের জায়গা থাকে যে দা সেম শব্দটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা তো মৌখিক ইংরেজিতে দা সেম বলি, কিন্তু জেনারেলি দা সেম শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দ্য সেম থিং এই জাতীয় কিছু ব্যবহার করা উচিত। ভুল ঠিক এটা ম্যান টু ম্যান ডিফার করবে, আমরা হয়তো বলার ক্ষেত্রে বলেই থাকি। এবং এখানে আমরা যদি এক্সপ্রেশনটাকে এইভাবে লিখি, এই ভদ্রলোকটি তাই করলেন, তাহলে তার উত্তর হলো দিস ভেরি জেন্টলম্যান ডিড দ্য সেম। যেমন আছে
আমরা একই রকম লিখে দিলাম। আমরা চলো এই রকম না করে তার পরিবর্তে আমরা আর কি কি ব্যবহার করতে পারি সেইটা একবার দেখে নেয়ার চেষ্টা করব। আমরা বলতে পারি অন্য লোকগুলো যা করছে এও তার ব্যতিক্রম নয়, এই ভদ্রলোকটিও তাই করলেন। এটার অর্থ কি? এই ভদ্রলোকটি তার ব্যতিক্রম নয়। তাহলে দিস ভেরি জেন্টলম্যান, এটা যেমন আছে আমি তেমনই রাখছি, ওয়াজ নো এক্সেপশন। তাহলে দেখো লেখার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ভেরি জেন্টলম্যান ওয়াজ নো এক্সেপশন। অথবা অন্যরা যা করছে এই ভদ্রলোকও সেই একই পদাঙ্ক অনুসরণ করছে। এই যে পদাঙ্ক বা পায়ের ছাপ অনুসরণ করা, এটার জন্য একটা ইডিয়মেটিক এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ফলো দ্য ফুটপ্রিন্টস। তাহলে এটাকে চাইলে আমি আরো একভাবে লিখতে পারি। দিস ভেরি জেন্টলম্যান যেমন আছে এটাকে হুবহু রেখে দিলাম, কপি করলাম, কপি করে পদাঙ্ক অনুসরণ করা এর জন্য যে মানে ফ্রেজটা লিখবো সেটা হচ্ছে ফলো দ্য ফুটপ্রিন্ট। এবার এটাকে আমার পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমার উত্তর কি হবে? ফলোড ইন, কাদের কাদের ফুটপ্রিন্ট অনুসরণ করছে? এর আগে যারা ছিল, অর্থাৎ গরিব মুসলমানেরা এর আগে ভারতে প্রবেশ করছে বড়লোক হওয়ার জন্যে, এও সেই পদাঙ্ক অনুসরণ করলো। তাহলে সেই ইডিয়ামটা কি? ফলোড ইন দেয়ার ফুটস্টেপস। তাহলে দেখো লেখাটার মধ্যে একটু চেঞ্জেস এলো। কি এলো? দিস ভেরি জেন্টলম্যান ওয়াজ নো এক্সেপশন, এই মানুষটিও তাই। অথবা এই ভদ্রলোকও একই পদাঙ্ক অনুসরণ করলো। আচ্ছা, এবার আমি তোমাদের গ্রামারের একটা বিশেষ জায়গা বলবো। মনে করো দেখা গেল যে আমি ক্রিকেট খেলি, আমার ভাইও ক্রিকেট খেলে। তাহলে এগুলোকে আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেট করি বা ইংরেজিতে যখন লিখি, তখন আমার লেখাটার প্যাটার্ন কি হয়? আই প্লে ক্রিকেট, মাই ব্রাদার প্লেস ক্রিকেট, না বলে আমি কি বলতে পারি? সো ডাজ মাই ব্রাদার। পারি তো বলতে, নাকি পারি না? তাহলে খেয়াল করো বাকি মুসলিমরা যা করেছেন এই ভদ্রলোকও তো এক্স্যাক্টলি তাই ফলো করেছে। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা প্রথমে লিখলাম এটার সাথেই আমরা ট্যাগ করে দেব। কি করে দেব? যে সো ডিড দ্য জেন্টলম্যান। আমরা এইভাবেও লিখতে পারি যে সো ডিড হি, অথবা এখানে কমা দিয়ে সো ডিড দ্য জেন্টলম্যান। তাহলে দেখো একটা জিনিসকে কতভাবে ট্রান্সলেশন করা যায়। এবং এখানে যে তিনটে প্যাটার্ন দেখালাম, হয়তো নো এক্সেপশন কারুর ভালো লাগবে, ফলো দ্য ফুটপ্রিন্টস বা ফুটস্টেপস মনে হবে যে বা এটা তো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি, কিন্তু সব থেকে ভালো কি হবে? সো ডিড দ্য জেন্টলম্যান। অর্থাৎ all that time বা at that time poor Muslims from places like Persia used to come over to India in quest of fortune to try their luck, so did the gentleman। অর্থাৎ এই ভদ্রলোকও এক্স্যাক্টলি তাই করলো। তো যারা এটা পারবে এটা করবে, যারা এটা পারবে না, দিস ভেরি জেন্টলম্যান ওয়াজ নো এক্সেপশন, এটা খুব সহজ, সবাই আমরা ব্যবহার করতে পারি। যাদের একটু ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে ভালো লাগবে তারা ব্যবহার করবে দিস ভেরি জেন্টলম্যান ফলোড ইন দেয়ার ফুটস্টেপ। এটা অ্যাকচুয়ালি ইডিয়ামটা হচ্ছে ফলো ইন সামওয়ানস ফুটস্টেপ। ইডিয়ামটা কি? ফলো ইন সামওয়ানস ফুটস্টেপস, এই অর্থে ব্যবহার করা হয়। পরের লাইন কি বলছে? তিনি সস্ত্রীক দিল্লি আসবার পথে তার এক কন্যা হলো। এবার দেখো যারা ফেসবুকের যুগে রয়েছে তারা কিন্তু সন্তান সন্ততি হলে একটা খুব ভালো ফ্রেজ ব্যবহার করে, সেটা কি? যে ব্লেসড উইথ এ ডটার বা বেবি গার্ল বা বেবি বয়, এরকম ব্যবহার করে। তো আমরা সবার আগে একবার লিখে দেখি, তারপরে সেটা ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নয় একটু পরে আমরা আলোচনা করছি। তাহলে বলতে পারি অন হিজ ওয়ে টু দিল্লি, অন হিজ
ওয়ে টু দিল্লি, হি ওয়াজ ব্লেসড উইথ, ব্লেসড এর সাথে উইথ হয়, বেবি গার্ল। আচ্ছা, অনেকে ভাববে স্যার এরকম ব্যবহার না করে আমি যদি লিখি অন হিজ ওয়ে টু দিল্লি হি বিকাম বা হি বিকেম আ প্রাউড ফাদার, হি বিকেম আ প্রাউড ফাদার, এটাতে কি আমার লেখাটা ভালো হবে? হ্যাঁ স্যার, শুনতে তো ভালো লাগছে, আমরা তো বলি, এবং হুবহু ট্রান্সলেশন হলো না, সে একজন গর্বিত বাবা হলো। কিন্তু খেয়াল করে দেখো, ব্লেসড উইথ আ বেবি গার্ল অথবা বিকাম আ প্রাউড ফাদার, এর মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা রয়েছে, একটা অদ্ভুত রোম্যান্টিসিজম রয়েছে। কিন্তু যে পরিস্থিতিতে তারা পড়ে রয়েছে, তো সেখানে নিজেরা বলো তাদের আর্থিক সঙ্গতি একেবারে নেই, তারা হয়তো দুজনে নিজেরা ঠিকমতো খেতে পাচ্ছে না, সেখানে একটা সন্তানের আগমন, সেটা কি ব্লেসিং নাকি কার্স? কার্স হয়তো বলা যায় না, কিন্তু ব্লেসিং তো নয়ই। যদি ব্লেসিং হতো তাহলে তার পিতা তাকে মাঝপথে পরিত্যাগ করতে বাধ্য হতো না। তো এখানে দেখো, লেখার ক্ষেত্রে হয়তো টেকনিক্যালি তোমাদের মধ্যে কেউ কেউ লিখে দিল যে হি ওয়াজ ব্লেসড উইথ এ বেবি গার্ল বা হি বিকেম আ প্রাউড ফাদার, কিন্তু দুটোর কোনো লেখাটাই এই প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এই পুরো লেখাটাকে আমি বাদ দিলাম। তাহলে এখানে কন্যা সন্তান হলো, এটাকে ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? সন্তান জন্ম দেয়া, এটার জন্য যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গিভ বার্থ টু। অথবা ধরো আমরা লিখতে পারি আ বেবি ওয়াজ বর্ন। তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন ব্যবহার করব। তাহলে তিনি সস্ত্রীক দিল্লি আসার পথে, তাহলে অন হিজ ওয়ে টু দিল্লি, অন হিজ ওয়ে টু দিল্লি, তার বউ সঙ্গে ছিল, তাহলে উইথ হিজ ওয়াইফ, আ বেবি ওয়াজ বর্ন। অথবা এটা না লিখে আমরা লিখতে পারি অন হিজ ওয়ে টু দিল্লি, এটা যেমন আছে তেমন আমি কপি করলাম, অন হিজ ওয়ে টু দিল্লি, কমা হিজ ওয়াইফ gave birth to a baby girl. বেটার এক্সপ্রেশন হচ্ছে আ বেবি ওয়াজ বর্ন টু হিম বা আ বেবি ওয়াজ বর্ন। এবার এখানে অন হিজ ওয়ে না করে এর আগে তুমি চাইলে ওয়াইলও ব্যবহার করতে পারো, ওয়াইল অন হিজ ওয়ে টু দিল্লি। ঠিক আছে, হি ওয়াজ ব্লেসড উইথ আ বেবি গার্ল করবো না, হি বিকাম আ প্রাউড ফাদার করবো না, ইদার লিখবো আ বেবি ওয়াজ বর্ন অথবা লিখবো হিজ ওয়াইফ গেভ বার্থ টু আ বেবি গার্ল। কন্যাকে খাওয়াইয়া বাঁচান, তার এমন সঙ্গতি ছিল না। কি করেন? অগত্যা মেয়েটিকে পথের মাঝে ফেলে চলে গেলেন। সবার প্রথম এখানে দেখো, কন্যাকে খাওয়াইয়া বাঁচান, আমরা যদি একদম ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন করি বা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, আচ্ছা ট্রান্সলেশনের জন্য ওয়ার্ড টু ওয়ার্ড শব্দটা খাটে, আর ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা কখন ব্যবহার করি? হুবহু, অর্থাৎ আমি যা লিখছি তুমিও সেটা কপি করছো, এটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে যদি এরর ডিটেকশনে দেয় তাহলে উত্তর হবে ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড কেটে ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা আমার উত্তর হবে। তো সবার প্রথম আমরা নর্মালি এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করব যে কন্যাকে খাওয়াইয়া বাঁচান। ঠিক আছে, এমন সঙ্গতি তার ছিল না। ছোটবেলায় একটা এক্সপ্রেশন আমরা শিখতাম যে হি ইজ টু উইক টু ওয়াক, তাই না? হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে সে এতটাই
দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে সেই এক্সপ্রেশনটা এখানেও আমরা দিতে পারি যে হি ইজ টু পোর। এবার ইজ তো করা যাবে না, কারণ প্যাসেজের মূল ভাব হচ্ছে পাস্টে, তাহলে লিখতে হবে হি ওয়াজ টু পোর টু। এবার খাওয়াইয়া বাঁচান, এটার ইংরাজি আমরা কি করব? যদি নর্মালি একদম যেমন আছে খাওয়ানোর ইংরাজি ব্যবহার করে দিই, আমরা প্রকিওর ফুড ব্যবহার করতে পারি, অথবা খাওয়ানোর জন্য যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিড, তাই তো? তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ টু পোর টু ফিড হিজ ডটার। এটা একটা লিখতে পারি। এবং চাইলে এই এক্সপ্রেশনটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও করেছি, যে টুকে আমরা সো দ্যাট দিয়ে চেঞ্জ করতে পারি। তো কারুর যদি মনে হয় এই লেখাটাকে চেঞ্জ করে করতে পারো যে হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট ফিড হিজ ডটার। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ট্রান্সলেশনটা আমি করলাম এটা না পুরো আক্ষরিক অনুবাদ হয়ে গেল। খাওয়ানো মানে কিন্তু শুধু মুখের মধ্যে কিছু গুজে দেয়া নয়, এখানে খাওয়ানো বলতে বোঝাচ্ছে প্রতিপালন করা, তার যত্ন নেয়া, তার কেয়ার নেয়া। তো এই লেখাটাকে এইভাবে আমরা না করে আরেকটু বেটার ইংলিশে যদি করার চেষ্টা করি, তাহলে আমরা একটা ইংরাজি একটু শিখে নিই। এই ইংরাজিটা এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। সেটা কি? সেটা হচ্ছে এই যে গরিব, আমি পেন দিয়েই লিখছি সুবিধা হবে, যে কেউ ধরো অত্যন্ত গরিব, এর জন্য আমরা একটা শব্দ লিখতে পারি ব্যাডলি অফ। আচ্ছা, ধনীর জন্য একটা শব্দ লিখতে পারি ওয়েল অফ। ঠিক আছে? তো ব্যাডলি অফ এটা কিন্তু ঠিক গরিবকে বোঝায় না, মানে এটা পুয়ারের সিনোনিম নয়। কিন্তু পুয়ার অথবা ডেস্টিটিউট অথবা ইম্পোভারিশড হওয়ার জন্য একটা মানুষ যে অস্বাভাবিক কন্ডিশনে থাকে তাকে আমরা ব্যাডলি অফ বলি। ভালো করে বুঝো, ব্যাডলি অফ মানে হুবহু গরিব এটা নয়, কিন্তু গরিব হওয়ার ফলে একটা মানুষের মধ্যে যে অপারগতা জন্ম নেয় সেইটাকে আমরা ব্যাডলি অফ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমরা এটাকে সো দ্যাট দিয়ে করার চেষ্টা করি। একবার তো টু করলাম, তাহলে লিখলাম হি ওয়াজ সো ব্যাডলি অফ, ও ডবল এফ হবে, হ্যাঁ, সিঙ্গেল এফ দিলে কিন্তু আমার কাজ চলবে না। তাহলে কি লিখলাম? হি ওয়াজ সো ব্যাডলি অফ দ্যাট হি কুড নট। এইবার প্রশ্ন হচ্ছে সন্তানের জন্য খাবার জোগাড় করতে না পারা, এটার জন্য আমরা লিখতে পারি ম্যানেজ টু ফিড। বেটার হয় আমরা যদি ফিড শব্দটা ব্যবহার না করে তাহলে লিখি কুড নট ম্যানেজ টু টেক কেয়ার। তার মানে টেক কেয়ারের মধ্যে খাওয়ানো, দেখাশুনো প্রত্যেকটা জিনিস কিন্তু চলে আসছে। ঠিক আছে? টেক কেয়ার অফ হিজ নিউবর্ন বেবি। তাহলে দেখো কাছাকাছি থাকছে, কিছু সুন্দর শব্দ ব্যবহার করলাম। স্যার একই তো হলো, ওখানে পুয়ার ছিল, এখানে ব্যাডলি অফ, দুটো এক নয়। পুয়ার মানে গরিব, আর ব্যাডলি অফ মানে গরিব হওয়ার দরুন তুমি যে ভয়ঙ্কর সিচুয়েশনে আছো সেটা হচ্ছে ব্যাডলি অফ। তাহলে কি হচ্ছে? হি ওয়াজ সো ব্যাডলি অফ দ্যাট হি কুড নট ম্যানেজ টু টেক কেয়ার অফ হিজ নিউ বর্ন বেবি। তো আমরা চাইলে এইভাবে লেখাটাকে লিখতে পারি। আদারওয়াইজ কিছু যদি না পারো তাহলে হি ওয়াজ টু পোর টু ফিড হিজ চাইল্ড টু কিপ ইট অ্যালাইভ, এইভাবেও লেখাটা করতে পারো। কি করেন? অগত্যা মেয়েটিকে পথের মাঝে ফেলে চলে গেলেন। তাহলে নর্মালি কি করেন মানে কি? কোনো উপায়ান্তর না দেখে। তাহলে এটার ইংরেজি আমরা কি করব? কোনো উপায়ান্তর না দেখে, তার মানে ফাইন্ডিং নো ওয়ে, এরকম কিছু একটা আমরা চাইলে করতে পারি। তাহলে কোনো উপায়ান্তর না দেখে সে কি করলো? এই বাচ্চাটাকে
ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এখানেই আমরা অ্যাড করতে পারি অ্যান্ড ফাইন্ডিং নো ওয়ে। নো ওয়ে ব্যবহার করতে পারি, অথবা তার থেকে যদি ভালো কোনো শব্দ তোমাদের মাথায় আসে সেটাও ব্যবহার করতে পারো, বা চাইলে এটাকে একটু চেঞ্জও করতে পারো। ঠিক আছে, ফাইন্ডিং নো আদার ওয়ে। আদার ওয়ে কেন হবে? কারণ একটা ওয়ে তো হচ্ছে ফেলে চলে যাওয়া। দেখবে অ্যাডজেক্টিভের একটা পার্ট আছে যেখানে এনি আদার, অল আদার এবং নো আদারের মধ্যে আমাদের পার্থক্য করতে হয়। তো এখানে যদি তার কাছে কোনো পথই না থাকতো তাহলে নো ওয়ে হতো, কিন্তু একটা পথ হচ্ছে বাচ্চাটিকে ফেলে দিয়ে চলে যাওয়া। তাহলে অন্তত একটা পথ আছে, এটা বাদ দিয়ে আর কোনো পথ নেই। তাহলে ফাইন্ডিং নো আদার ওয়ে, কমা, সে কি করলো? সে করলো হচ্ছে যে তার বাচ্চাটিকে মাঝপথে ফেলে দিয়ে চলে গেল। তাহলে এই যে ফেলে দিয়ে চলে গেল, আমি এখানে ইম্প্রোভাইজ কি করতে পারি? সে চলে যেতে বাধ্য হলো, তাহলে হি ওয়াজ কম্পেলড টু লিখতে পারি। হি ওয়াজ কম্পেলড টু, হি ওয়াজ কম্পেলড টু লিভ। এখানে লিভের পরিবর্তে চাইলে তুমি অ্যাবান্ডন শব্দটাও ব্যবহার করতে পারো। হিজ চাইল্ড। আচ্ছা, হিজ চাইল্ড আর লিখবো না, বারবার চাইল্ড লিখেছি, তাহলে ইট লিখবো। এখানে আরেকটা জিনিস মনে রাখবো, যদি কোনো কারণে বেবি অথবা চাইল্ড শব্দটা থাকে তার জন্য কিন্তু আমরা হিম অথবা হার ব্যবহার করি না। বেবি, চাইল্ড, অফস্প্রিং এগুলোর জন্য আমরা ইট ব্যবহার করব। সেক্ষেত্রে ম্যাসকুলিন বা ফেমিনিন জেন্ডার ব্যবহার করব না। তাহলে অ্যান্ড ফাইন্ডিং নো আদার ওয়ে, হি ওয়াজ কম্পেলড অথবা হি ওয়াজ অবলাইজড টু লিভ অথবা অ্যাবান্ডন ইট। কোথায়? অন দ্য রোড সাইড। এবার দেখো, এই লেখাটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করি, লেখাটাকে আমি আরেকটু চেঞ্জ করে প্যাটার্নটাকে একটু বদলে দিই, মানে একই থাকবে। আমি বলতে পারি কন্যাকে খাওয়াইয়া বাঁচান তার এমন কোনো সঙ্গতি ছিল না, এইরকম পরিস্থিতি তাকে বাধ্য করলো বাচ্চাটাকে মাঝপথে ফেলে দিতে। তার মানে এখানে আমি সাবজেক্ট করতে পারি কি? এই ধরনের পরিস্থিতি। এবার পরিস্থিতির জন্য আমি সার্কামস্ট্যান্সেস শব্দটা লিখতে পারি, অথবা চাইলে আমি ক্রাইসিস শব্দটাও ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে দেখো এই সেন্টেন্সটার সাথেই ট্যাগ করে দিই, কারণ পরে জায়গা নেই। এখানে লেখা আছে হি ওয়াজ সো ব্যাডলি অফ দ্যাট হি কুড নট ম্যানেজ টু কেয়ার অফ হিজ ম্যানেজ টু টেক কেয়ার অফ হিজ নিউবর্ন বেবি। এটার সাথেই আমি লিখি এই ধরনের পরিস্থিতি, তার মানে সাচ ক্রাইসিস। আচ্ছা, এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, সাচের সাথে প্লুরাল ব্যবহৃত হয়, সাচ এর সাথে সিঙ্গুলার ব্যবহৃত হয়। তাহলে আমি সাচই রাখছি, ক্রাইসিসের প্লুরাল লিখে দিলাম ক্রাইসিস। তাহলে কি হলো? এই ধরনের পরিস্থিতি তাকে বাধ্য করলো। তাহলে এই বাধ্য করার জন্য আমরা কি লিখতে পারি? আমরা মেড ব্যবহার করতে পারি। মেড হিম অ্যাবান্ডন হিজ চাইল্ড অন দ্য রোড সাইড। তাহলে দেখো, যা দেয়া আছে আর তুমি যা লিখছো দুটোর মধ্যে অর্থগত কোনো প্রভেদ নেই, কিন্তু ওখানে বাংলাটা যা বলা আছে আর তুমি ইংরেজিতে যেটা লিখলে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সাচ ক্রাইসিস, এখানে লেখা ছিল কি করেন অগত্যা মেয়েটিকে পথের মাঝে ফেলে চলে গেলেন। তুমি যেটা লিখেছো সাচ ক্রাইসিস মেড হিম অ্যাবান্ডন হিজ চাইল্ড অন দ্য রোড সাইড, এটার মানেটা দাঁড়াচ্ছে এই জাতীয় পরিস্থিতি বা সমস্যা তাকে বাধ্য করলো মেয়েটিকে পথের পাশে ফেলে যেতে। ঠিক আছে, সাচ ক্রাইসিস মেড হিম অ্যাবান্ডন। কারুর মনে হবে যে মেড হিম টু অ্যাবান্ডন লিখলে ভালো হয়, বলে রাখি মেক, হ্যাভ, গেট এই শব্দগুলো
কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো কজেটিভ ভার্বের সাথে আমরা টু ব্যবহার করি না। গেটের সাথে টু ব্যবহার করা যায় অ্যাক্টিভে, কিন্তু হ্যাভ অথবা মেক শব্দটা কজেটিভ ভার্ব হলে তার সাথে টু ব্যবহার করব না। যেমন আমি তাকে কাঁদালাম, তাহলে কি করব? আই মেড হিম টু ক্রাই নাকি শুধু ক্রাই? আই মেড হিম ক্রাই। আই মেড হিম টু ক্রাই কিন্তু হবে না। এইভাবে আমরা সাথে সাথে গ্রামারটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সময়টা একটু বেশি লাগবে, কিন্তু দেখবে এত ডিটেলসে একটা প্যাসেজকে ট্রান্সলেট করার মধ্যেও একটা আনন্দ রয়েছে। কি বলছে? সেই সময় এক ধনী সওদাগর ওই পথ দিয়ে আসছিলেন। তিনি দেখলেন একটি পরমা সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে। তিনি মেয়েটিকে কুড়িয়ে নিলেন। সেই সময়, তাহলে সেই সময়ের ইংরাজি কি হবে? অ্যাট দ্যাট টাইম ব্যবহার করতে পারি অথবা অ্যাট দিস টাইম। এবং মাথায় রাখবে এই যে টাইম ফ্রেজ, যেটা অ্যাডভার্ব অফ টাইম, এটাকে সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি, শেষেও ব্যবহার করতে পারি। মানে আমরা বলতে পারি হি কেম ইয়েস্টারডে, না বলে আমি বলতে পারি ইয়েস্টারডে হি কেম। কিন্তু ইয়েস্টারডে শব্দটাকে যদি সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমকে যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করো, তাহলে উইথ এ কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি নর্মাল ইংলিশে এটাকে লেখার চেষ্টা করি, আচ্ছা নর্মাল মানে কিন্তু আমি নর্মাল ভাষাতেই লিখতে হবে, খুব কঠিন কিছু নয়। কিন্তু যদি একেবারে হুবহু যা আছে সেটারই শাব্দিক অনুবাদ করি, তাহলে কি হবে? সেই সময় এটাকে আমরা যদি ইংরেজিতে করি দেন অথবা অ্যাট দ্যাট টাইম, আ মার্চেন্ট ওয়াজ, আসছিলেন, তাহলে ওয়াজ কামিং অথবা ট্রাভেলিং লিখতে পারো। তাহলে এইটুকুনির ইংরাজি হলো কি? আ মার্চেন্ট ওয়াজ ট্রাভেলিং। কোথায় আসছিলেন? দিল্লি। ট্রাভেলিং টু দিল্লি। এবার কি হলো? এই সময়, তাহলে দেন অথবা অ্যাট দিস টাইম, কমা। সেই সময় এক ধনী সওদাগর ওই পথ দিয়ে দিল্লি আসছিলেন। তিনি দেখলেন একটি পরম সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে। একদম নর্মাল, তাহলে হি স আ বিউটিফুল বা অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল laying on the roadside. ফুল স্টপ। তিনি মেয়েটিকে কুড়িয়ে নিলেন, তাহলে হি পিকড। তুলে নেয়া ইংরেজিকে কি বলা হয়? পিক। পিকড ইট আপ। ইট কেন ব্যবহার করলাম? বেবি শব্দের জন্য হিম অথবা হার আমরা ব্যবহার করি না। ঠিক আছে? তাহলে এই যে ট্রান্সলেশনটা করলাম এটা ভুল নয়, একেবারে ঠিক, যে আ মার্চেন্ট ওয়াজ ট্রাভেলিং টু দিল্লি অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দিস টাইম হি স অ্যান এক্সট্রিমলি, সরি একটা এ এক্সট্রা পড়ে গেছে, অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল লাইং অন দ্য রোড সাইড, হি পিকড ইট আপ। এটা তো গেল নর্মাল। এবার এইটাকে আমরা যদি সুন্দরভাবে ট্রান্সলেশন করার চেষ্টা করি, একটা ইংরাজি ধরো ইট হ্যাপেন্ড, এটা তো প্রত্যেকেই শুনেছ, ইট হ্যাপেন্ড। কিন্তু কখনো আই হ্যাপেন্ড শুনেছ? কোনো জায়গায় তোমরা যদি লেখা দেখো আই হ্যাপেন্ড অথবা হি হ্যাপেন্ড, তোমাদের প্রাথমিকভাবে কি মনে হবে? কি ভুল ইংরাজি লিখেছে স্যার, আই হ্যাপেন্ড হয় নাকি? আমি ঘটেছি হয় নাকি? না, ইংরাজিতে একটা ইডিয়াম আছে, আই হ্যাপেন টু অথবা হি হ্যাপেন টু। মানে আই কেন, আই, হি, রাম, শ্যাম, গরু, ছাগল যা কিছু হতে পারে। ঠিক আছে? তো আই হ্যাপেন টু এই শব্দটার মানে হচ্ছে কোনো একটা জায়গায় তুমি একেবারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় ভাগ্যক্রমে বা দৈবাত ছিলে। দৈবাত মানে ভাগ্যক্রমে, সেখানে তোমার থাকার কথা নয়, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে রাইট পজিশনে তুমি থাকছো। মনে করো তুমি খুব বিপদে পড়েছো, রাত্রে বাড়িতে একা একা ফিরছো, তোমার ভয় করছে, তুমি ক্লাস 9-এর একজন ছাত্রী,
একটা অন্ধকার রাস্তা দিয়ে ফিরছো, সেই সময় দেখা গেল একটা লোক হাঁটছে, তুমি তো ভয় পেয়ে গেছো, একটু সামনে আসতে দেখলে যে তোমার বাবা, তার মানে মনে একটা সাহস জোগালো। তাহলে এক্ষেত্রে ইয়োর ফাদার হ্যাপেন টু বি দেয়ার, তার মানে এখানে হ্যাপেন মানে ঘটা নয়, কোনো একজন মানুষ যদি সঠিক সময় সঠিক স্থানে ভাগ্যক্রমে পৌঁছে যায় বা দৈবাত পৌঁছে যায়, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। তাহলে আরো ভালো হবে যদি এই লেখাটাকে লেখো আ রিচ মার্চেন্ট, আচ্ছা মার্চেন্ট লিখেছি ধনী আছে, তাহলে আ রিচ অথবা ওয়েলদি যে শব্দটা ইচ্ছা ব্যবহার করতে পারো, মার্চেন্ট এবার হ্যাপেন্ড টু বি কামিং, তার মানে একটা মার্চেন্ট, একজন খুব ধনী মার্চেন্ট, সে ভাগ্যক্রমে বা দৈবাত ওইখান দিয়ে আসছিল, তাই তো? তাহলে এটার ইংরেজি কি হলো, যে আ রিচ মার্চেন্ট হ্যাপেন্ড টু বি কামিং টু দিল্লি অ্যাট দিস টাইম। তাহলে লেখাটার মধ্যে একটা ভালো পাঞ্চ এলো, আর কিচ্ছু না, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এইবার দেখো বলা হচ্ছে তিনি দেখলেন একটি পরমা সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে, তিনি মেয়েটিকে কুড়িয়ে নিলেন। এটাকে আমরা দুভাবে করতে পারি। প্রথমে নর্মালি করব যে পার্টিসিপল ব্যবহার করে। পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে আমরা এর পরের বাক্যটা, যে তিনি দেখলেন একটি পরম সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে, তাহলে ফাইন্ডিং, তাহলে কি করব, ফাইন্ডিং এ মোস্ট বিউটিফুল গার্ল। এবার দেখো অনেকে রেড়ে করবে যে স্যার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটাকে আপনি এ ব্যবহার করেছেন, এ কিভাবে সম্ভব? ফাইন্ডিং দ্য মোস্ট বিউটিফুল গার্ল হওয়া উচিত। মাথায় রাখবে, ধরো বলা হলো যে হি ইজ এ টলেস্ট বয়, এই বাক্যটাও ঠিক, আবার হি ইজ দ্য টলেস্ট বয় এই বাক্যটা ভুল। তুমি যদি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করো তাহলে বাকিদেরও তো সেন্টেন্সে থাকার কথা। তুমি বলো তাহলে যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কি বোঝা যাবে যে ক্লাসে অনেক ছেলে আছে, তার মধ্যে সে সব থেকে লম্বা। কিন্তু তুমি যদি শুধু বলো যে হি ইজ দ্য টলেস্ট বয়, তার মানে আর কোনো কিছুর তো বলা হয়নি, আর কারুর কথা তো উল্লেখ করা হয়নি। তো সেই রকম ক্ষেত্রে লিখবে হচ্ছে হি ইজ এ টলেস্ট বয়। হি ইজ আ টলেস্ট বয়, সুপারলেটিভ ডিগ্রির আগে এ ব্যবহৃত হলে তার মানেটা দাঁড়ায় ভেরি টল, ঠিক আছে? এই যে লিখলাম ফাইন্ডিং আ মোস্ট বিউটিফুল গার্ল, তাহলে এটার মানে দাঁড়াবে যে ফাইন্ডিং আ ভেরি বিউটিফুল গার্ল, ঠিক আছে? এটা পজিটিভের মতো কাজ করবে, যদিও তুমি মোস্ট ব্যবহার করেছো। তাহলে এটা একটা সুন্দর এক্সপ্রেশন আমরা লেখার মাধ্যমে পেলাম, ঠিক আছে? তাহলে ফাইন্ডিং আ মোস্ট বিউটিফুল গার্ল বা চাইল্ড বা বেবি যাই লেখো না কেন, অন হিজ ওয়ে, কমা, সে কি করলো, সেটাকে তুলে নিল, বাচ্চাটাকে তুলে নিল। তাহলে দেখো এখানে তো অলরেডি একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করেছি, পিকড ইট আপ। তো এর সিনোনিম কি কিছু ব্যবহার করা যায়? হ্যাঁ, করা যায়। হি স্কুপড ইট আপ, স্কুপ একই বানান, স্কুপড ইট আপ। এবার খেয়াল করে দেখো স্কুপ আর পিকের মধ্যে একটু পার্থক্য আছে। স্কুপ মানে হচ্ছে খুব অ্যাকশনটা তাড়াতাড়ি হবে, তার মানে একটা বাচ্চাকে পড়ে থাকতে দেখছে, তৎক্ষণাৎ গিয়ে হঠাৎ করে তুলে নিল, মানে ওয়েস্টিং নো টাইম বা ইন নো টাইম। ইন নো টাইম মানে কোনো রকম দেরি না করেই। তাহলে পিকড ইট আপ হতে পারে, একেবারে ঠিক। আরেকটু যদি অন্য এক্সপ্রেশন আমরা ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতে পারি স্কুপড আপ, ঠিক আছে? স্কুপ আপ শব্দটা আমরা ব্যবহার করতে পারি। আর কোনোভাবে কি আমরা করতে পারি এই লেখাটাকে? আমরা এখানে কিন্তু আরো একটা শব্দ বলতে পারি, রেস্কিউ করা। তিনি মেয়েটিকে কুড়িয়ে নিলেন, বলা আছে কুড়িয়ে নেয়া। তাহলে আমি যদি শাব্দিক অনুবাদ করি তাহলে কুড়িয়ে নেয়ার জন্য পিক আপ হলো, স্কুপ আপটাও কিন্তু কাছাকাছিই গেল, মানে শাব্দিক অনুবাদই হলো।
বরঞ্চ এখানে যদি আমি বলি যে ফাইন্ডিং আ মোস্ট বিউটিফুল চাইল্ড অন হিজ ওয়ে হি রেস্কিউড ইট, ঠিক আছে? তার মানে ফাইন্ডিং আ মোস্ট বিউটিফুল চাইল্ড অন হিজ ওয়ে হি রেস্কিউড ইট। তো চাইলে আমরা এইভাবেও লিখতে পারি। আর একটা এক্সপ্রেশন ছিল, তিনি দেখলেন একটি পরম সুন্দরী মেয়ে রাস্তার ধারে পড়ে আছে। তাহলে আমি এটাকে ঘুরিয়েও তো বলতে পারি, একটা পরম সুন্দরী মেয়ে যে রাস্তার ধারে পড়েছিল তার অ্যাটেনশন দখল করলো। তাহলে আমি সাবজেক্ট করে দেব কাকে? একটি পরম সুন্দরী মেয়ে। তাহলে এটার ইংরেজি কি হবে? যা আছে তাই রাখতে পারি, অসুবিধার কিছু নেই। একটা পরম সুন্দরী মেয়ের জন্য আমরা লিখব আ মোস্ট বিউটিফুল গার্ল। এইমাত্র এক্সপ্রেশনটা শিখে নিয়েছি, আ মোস্ট বিউটিফুল গার্ল লেখো, চাইল্ড লেখো, আমরা এবার গার্ল লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি বলা আছে। এবার ঘটনা হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে দৃষ্টি আকর্ষণ করা ইংরেজি কি? কট, ক্যাচ। তাহলে পাস্ট টেন্সে কট হিজ অ্যাটেনশন। এবং তারপরে যে এক্সপ্রেশন আছে তুমি তোমার মতো করতে পারো। আচ্ছা, এখানে মোস্ট বিউটিফুল গার্ল যে রাস্তার ধারে পড়েছিল, ইংরেজি কি? লাইং অন দ্য রোড সাইড। ঠিক আছে? আ মোস্ট বিউটিফুল গার্ল লাইং অন দ্য রোড সাইড কট ইটস অ্যাটেনশন। ঠিক আছে? অ্যান্ড হি রাশ টু দ্য বেবি অ্যান্ড রেস্কিউড ইট। এই অংশটা আমরা চাইলে আবার অ্যাড করতে পারি, অ্যান্ড হি রাশ টু। এখানে দেখো বলা নেই কিন্তু রাশ টু বেবি অ্যান্ড স্কুপড ইট আপ। কিন্তু খেয়াল করে দেখো, একটা বাচ্চা একদম সদ্যজাত সন্তান, তাকে দূর থেকে দেখেছে রাস্তার পাশে পড়ে আছে, তো সে তো সেখানে গেছে, আমি শুধু যাওয়ার গতিটা বাড়িয়ে দিয়েছি। তার মানে রাশ শব্দটার মানে কি? সেখানে ছুটে গেছে। মানে এই যে ওয়েস্টিং নো টাইম বা ইন নো টাইম, এটা আমি ভার্বের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে হি রাশ টু দ্য বেবি অ্যান্ড স্কুপড ইট আপ। ঠিক আছে? এর পরের যে লাইনটা আছে, দুগ্ধ দিয়ে বাঁচায় এমন একটি ধাইও শীঘ্র জুটল। এখানে একটা ইংরাজি, এটা অনেকে না জানা থাকতে পারে, ধাই বলতে ধাইমা, মানে মায়ের মতো যে কাজ করবে। ঠিক আছে? এটার জন্য আমরা দুটো ইংরাজি ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ওয়েট নার্স, অথবা আমরা ব্যবহার করতে পারি মিডওয়াইফ। ঠিক আছে? দুটোর মানেই হচ্ছে ধাইমা বা ধাই। ঠিক আছে? ওই কাজের যে লোক বা যে দেখাশুনো করবে বাচ্চাকে বড় হওয়ার সময়, প্রসবের সময় যে সঙ্গে থাকে, তো তাকে বলা হয় হচ্ছে কি ওয়েট নার্স বা মিডওয়াইফ। তো এই বাচ্চাটার তো মা বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে তার জন্য কি তাকে দেখাশুনো করবে এরকম একটা ভাইকে দরকার হবে। তাহলে এটাকে আমরা যদি ইংরেজিতে সিম্পল ইংলিশে করি, সিম্পল ইংলিশে আমরা করব, কিন্তু আমরা যদি প্রায় ওয়ার্ড ফর ওয়ার্ড করি বা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড করি, তাহলে আমরা কি লিখব? আ ওয়েট নার্স যে বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারবে। এটার ইংরেজি কি হবে? হুকে আমার এর সাথেই ব্যবহার করতে হবে। হু ক্যান, ক্যান না, কুড হবে। হু কুড ফিড হার, হার হবে না বাচ্চা, ফিড ইট ফ্রম হার বেস্ট। ঠিক আছে? তার মানে আ ওয়েট নার্স যে কি করবে, সে হচ্ছে তোমার মানে নিজের দুগ্ধ তাকে পান করাতে পারবে, এইরকম সেন্সে। তার মানে দেখো যা আছে আমি তাই লিখছি, আ ওয়েট নার্স হু কুড ফিড ইট ফ্রম হার বেস্ট। তাকে কি করা হয়েছে? তাকেও অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে? ওয়াজ ফাউন্ড। ওয়াজ ফাউন্ড কার জন্য? বাচ্চাটার জন্য। তাহলে ফর দ্য চাইল্ড লিখতে পারো, বা এখানেও তুমি সেন্টেন্সটা শেষ করে দিতে পারো, আ ওয়েট নার্স হু কুড ফিড ইট ফ্রম হার বেস্ট ওয়াজ ফাউন্ড।
বা ফর দ্য চাইল্ড এটা দিলেও তুমি কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কি বলেছি, আমরা লেখাটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই লেখাটাকে আমরা চেঞ্জ করব এইভাবে। দেখো, সাবজেক্ট তো আমার ওয়েট নার্সকে রাখতেই হবে বা মিডওয়াইফকে রাখতেই হবে। এবার এ তো স্পেসিফিক কেউ নয়, যে কোনো একজন, তাই জন্য আর্টিকেল এ দিলাম, আ ওয়েট নার্স। আচ্ছা, কাউকে কোনো কাজে লাগানো, কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে লাগানো, এটার জন্য যে একটা ফ্রেজ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ড্রাফট ইন। এমনিতে ডিপ্লয় বলে একটা শব্দ আছে, কিন্তু সেটা মিলিটারি বা সেনার জন্য ব্যবহৃত হয়। কিন্তু তুমি কাউকে কোনো পার্টিকুলার কাজে ইনভলভ করেছো, তার জন্য আমরা ড্রাফট ইন শব্দটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে প্যাসিভে করব ওয়াজ ড্রাফট। ঠিক আছে, তাহলে কি হলো, আ ওয়েট নার্স ওয়াজ ড্রাফটেড ইন। কিসের জন্য? ড্রাফটেড ইন মানে হচ্ছে অ্যাপয়েন্টেড হলো বাচ্চাটাকে ফিড করানোর জন্য, টু ফিড। এবার দেখো, ফিড আমরা বলবো না, কারণ এটা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, মানে হুবহু ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। আমরা টেক কেয়ার করতে পারি না স্যার, টেক কেয়ারও করব না, কারণ একটু আগেই তো আমরা টেক কেয়ার করেছি। তাহলে এই একই লেখা বারবার কেন ব্যবহার করব? টেক কেয়ারও করব না, একটা নতুন শব্দ দেব। দেখো, শব্দটা জানো কি না? মাদার। স্যার এই শব্দটা তো সবাই জানি, মাদার মানে জানবো না? না, মাদার শব্দটা যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার মানে হচ্ছে মা, কিন্তু মাদার শব্দটা যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তার মানে হচ্ছে মায়ের মতো পালন করা। ঠিক আছে, ধরো আমি বললাম শি কান্ট মাদার মাই ব্রাদার, অর্থাৎ সে আমার মানে ভাইকে সামলাতে পারে না, মায়ের মতো সামলাতে পারে না। তো কোনো মহিলার জন্যই শব্দটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট মাদার শব্দের আরও একটা অর্থ হচ্ছে প্রসব করা। ঠিক আছে, ভার্ব হিসেবে এর আরেকটা অর্থ হচ্ছে প্রসব করা। কিন্তু যেখানে আমরা একেবারে ওই ব্রিং আপ শব্দটা ব্যবহার করি, রিয়ার শব্দটা ব্যবহার করি, টেক কেয়ার শব্দটা ব্যবহার করি, তো সেখানে ভার্ব হিসেবে, এখানে যদিও নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো এখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা মাদার শব্দটাও ব্যবহার করতে পারি। তার মানে এখানে মাদার মানে তার দেখাশুনো করা, তাকে দুধ খাওয়ানো, তার সবকিছু করে দেয়া। এইটার জন্য এখানে আমরা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ হিসেবে মাদার শব্দটা ব্যবহার করলাম। এটাই হচ্ছে, যে খাতা দেখবে সে দেখতে পাবে যে তোমার ইউজ অফ ওয়ার্ড, সেন্টেন্সের স্ট্রাকচার যা দেয়া আছে একই অর্থ প্রকাশ করছে, কিন্তু তোমার লেখার ধরনটা একটু পাল্টে যাচ্ছে বাকিদের থেকে। তাহলে কি হলো? টু মাদার দ্য চাইল্ড। কঠিন হচ্ছে? আশা করি না। একটু দেখো, না হলে তো সহজগুলো তো আমি লিখেই দিলাম, এমনি তো করতেই পারো। ঠিক আছে, এর সাথে সাথে একটা সেন্টেন্স আমার মিস করে গেলাম, সেটা এখানে হচ্ছে সেই ধাই আর কেউ নয়, এ মেয়ের মা নিজেই। ঠিক আছে, তাহলে এইটুকুনিকে আমরা ইংরেজি কিভাবে করব? এই মেয়ে আর কেউ নয়, সে হচ্ছে কে? তোমার এই মেয়ের মা নিজেই, মানে এই কন্যাটির মা, অর্থাৎ যে ছেড়ে গিয়েছিল তাকেই অ্যাপয়েন্ট করা হয়েছে ওকে দেখাশোনার জন্য। ইংরেজিতে একটা জিনিস, মানে ভাগ্যের আইরনি অফ ফেট বলে একটা কথা আছে। তো এখানে আইরনি অফ ফেট মানে তুমি যেটার জন্য কোনো কিছুকে ছাড়লে সেটাই তোমার কাছে গিয়ে জুটলো। আইরনি ইজ আ ফিগার অফ স্পিচ। তো যদি চাও এখানে আইরনিক্যালি শব্দটা ব্যবহার করতে পারো, তাহলে লিখতে পারো আইরনিক্যালি, কমা, দিস লেডি ইজ হবে না, পাস্ট টেন্স, তাহলে ওয়াজ, ছাড়া কেউ না, এই এক্সপ্রেশনটাকে আমরা বলি নান আদার দেন। ওয়াজ নান আদার দেন দিস লেডি ওয়াজ নান আদার দেন দ্য মাদার অব দ্য চাইল্ড ইটসেলফ। এই ইটসেলফ শব্দটা আমরা
এমফ্যাসিস করার জন্য ব্যবহার করলাম। ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন, এটা এই লেডির পরেও ব্যবহার করা যেত, যে বা হারসেলফ ওখানে ব্যবহার করা যেত, যে দিস লেডি হারসেলফ ওয়াজ নান আদার দেন দ্য মাদার অফ দ্য চাইল্ড। ঠিক আছে, এরকমও আমরা ব্যবহার করতে পারি। এইবার যারা ধরো এতটা জটিল করছো না, মানে সরি এরকম হুবহু করছো না, এখানে আমরা আর কিভাবে লিখতে পারি, যে শি ওয়াজ ইটস রিয়েল মাদার। সহজ হলো, কিন্তু লেখাটা দেখো একেবারেই হুবহু হলো না। অথবা এখানে আমরা টার্ন আউট শব্দটা ব্যবহার করতে পারি, শি টার্নড আউট টু বি দ্য রিয়েল মাদার অফ দ্য চাইল্ড। ঠিক আছে, তো এইভাবে আমরা লেখাটাকে শেষ করতে পারি, যে সেই ধাই আর কেউ নয়, এম এর মা নিজেই। তাহলে হুবহু করলে আইরনিক্যালি শব্দটা এখানে ব্যবহার করলে ভালো হয় খুব, কারণ সে ছেড়ে গিয়েছিল, দেখা গেল তার সন্তানই তার কাছে ফিরে এসেছে। তো আইরনিক্যালি শি ওয়াজ ইটস রিয়েল মাদার, বা আইরনিক্যালি শি টার্নড আউট টু বি দ্য রিয়েল মাদার অফ দ্য চাইল্ড, অথবা আইরনিক্যালি দিস লেডি ওয়াজ নান আদার দ্যান দ্য মাদার অফ দ্য চাইল্ড ইটসেলফ, ওই বাচ্চারই মা। এইভাবে বলতে পারো। লাস্ট লাইন বলা হচ্ছে, দিল্লি এসে সওদাগরটি আকবরের অধীনে মেয়ের পিতার একটি চাকরি করে দিলেন। তাহলে কাউকে চাকরি করে দেয়া মানে কি, অ্যাপয়েন্ট করছে। এইভাবে আমরা করতে পারি যে মানে মানে গট হিম অ্যাপয়েন্টেড, এইভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা বলতে পারি যে তাকে ওই জায়গায় ডিপ্লয় করে দিয়েছে। ডিপ্লয় করাটা যদিও আসবে না এক্ষেত্রে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট শব্দটাই আমার প্রযোজ্য হবে। দিল্লি এসে, তাহলে দিল্লি এসে ইংরাজি কি হবে, অন অ্যারাইভেল অ্যাট দিল্লি। অ্যারাইভের সাথে অ্যাট হয়, ঠিক আছে, অন অ্যারাইভেল ঠিক আছে, বা এখানে এইভাবেও লিখতে পারো, তুমি যদি চাও একেবারে ক্লজ করেও লিখতে পারো, যে ওয়েন দ্য মার্চেন্ট অ্যারাইভড অ্যাট দিল্লি, না করে অন অ্যারাইভেল অ্যাট দিল্লি, কমা। ঠিক আছে, দ্য মার্চেন্ট মার্চেন্ট কি করেছে, ওর বাবার জন্য একটা জব খুঁজে দিয়েছে। তাহলে দ্য মার্চেন্ট গট আ জব, না গট আ জব হলে মার্চেন্ট পেয়ে গেছে, তাহলে গট হিম আ জব। তাহলে হিমের জায়গায় আমাকে ক্ল্যারিফাই করার জন্য ফাদার লিখতে হবে, গট দ্য ফাদার অফ দ্য চাইল্ড অ্যাপয়েন্টেড। ঠিক আছে, তাহলে গট হিম অ্যাপয়েন্টেড হলো কোথায়, টু আ পোস্ট, কোনো একটা পোস্টে দিয়েছে, টু আ পোস্ট, কার অধীনে, আকবরের অধীনে, তাহলে আন্ডার এম্পেরার আকবর। ঠিক আছে, তো এইভাবে আমরা লেখাটাকে লিখতে পারি বা শেষ করতে পারি। অথবা এটাকে যদি আরো সিম্পলিফাই করতে চাও, যা আছে হুবহু না করে, ওয়েন হি অ্যারাইভড অ্যাট দিল্লি, এইভাবেও লিখতে পারো, ওয়েন দ্য মার্চেন্ট অ্যারাইভড অ্যাট দিল্লি, কমা, হি অ্যারেঞ্জড এ জব, সহজ ইংরেজিতে, ফর ইটস ফাদার, ইটস বলতে বাচ্চাটার, কোথায়, অ্যাট দ্য কোর্ট অফ আকবর, অ্যাট দ্য কোর্ট অফ আকবর। ঠিক আছে, তো আকবরের সেই
শাসনের জায়গায় এটাকে আমরা কোর্টই বলবো, কারণ সেখানে বিচার টিচার সবই চলছে, রাজাই সর্বে সর্বা। তো এইভাবে আমরা লেখাটাকে শেষ করতে পারি। আচ্ছা, আরেকটা লাইন আছে, মেয়ের নাম রাখা হলো মেহেরুন্নিসা। তাহলে তার নাম রাখা হলো মেহেরুন্নিসা, ইংরাজিটা কি হবে? দ্য বেবি ওয়াজ নেমড, দ্য বেবি ওয়াজ নেমড কোটেশনের মধ্যে রাখবে, এটা প্রথমবার, মেহেরুন্নুসা, মেহেরুন্নুসা। লেখা শেষ। ঠিক আছে, আর যদি এটাকে তুমি প্যাসিভ ভয়েসে করতে চাও সেটাও হবে, যে হি ওয়াজ গিভেন এ নেম, এইভাবেও করতে পারো যে শি ওয়াজ গিভেন আ নেম বা ইট ওয়াজ গিভেন আ নেম, অথবা নেমকেও তুমি সেন্টেন্সের প্রথমে দিতে পারো, দ্য নেম যেটা বাচ্চাকে দেয়া হয়েছিল, তাহলে গিভেন টু দ্য চাইল্ড ওয়াজ মেহেরুন্নুসা। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। খেয়াল করে দেখো, বেশ কিছু জিনিস আমরা এখানে নতুন ব্যবহার করেছি, যেমন আমোস্ট, বেস্ট, এগুলোর ব্যবহার অনেকের কাছে নাও জানা থাকতে পারে, কিন্তু এই সুন্দর সুন্দর এক্সপ্রেশনগুলোকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে একটা সেন্টেন্সকে কতভাবে ঘোরানো যায়, প্লাস এই যে শব্দগুলো দেখো কঠিন শব্দ নয়, কিন্তু এই আইরনিক্যালি শব্দটা দেওয়ার ফলে ভাগ্যের যে কি নির্মম পরিহাস সেইটাকে ব্যক্ত করা যাচ্ছে। ওখানে কিন্তু বলা নেই যে ভাগ্যের কি নির্মম পরিহাস, কিন্তু এই যে আইরনি, আইরনি ইজ আ ফিগার অফ স্পিচ। দেখবে রেটোরিক অ্যান্ড প্রজিডি যাদের পড়া আছে, বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ আছে, আইরনি আছে, অ্যালিটারেশন আছে, বান আছে, ট্রান্সফার এপিথেট আছে, অ্যালিগরি আছে। তো আইরনি হচ্ছে যেটার জন্য তুমি সবকিছু করলে দেখা গেল সেটাই হলো না, উল্টোটা হয়ে গেল, বা সেটাই তোমার ঘাড়ে এসে চাপলো। তো এই ধরনের বিষয়কে বলা হয় আইরনি। তো এখানে তুমি আইরনিক্যালি শব্দটার ব্যবহার খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছো। খেয়াল করে দেখো, আমরা শাব্দিক অনুবাদ করিনি, আমরা ফিটকে চেঞ্জ করে কেয়ার লিখেছি, টেক কেয়ার লিখেছি। কোনো জায়গায় মাদার শব্দটা ব্যবহার করেছি, মাদার শব্দটা কারুর অজানা না, কিন্তু মাদার শব্দটা যে ভার্ব হিসেবে দেখাশুনো করা এই অর্থেও ব্যবহৃত হতে পারে, বা মায়ের মতো যত্ন নেয়া এই অর্থেও ব্যবহৃত হতে পারে। তো এইগুলো লেখার ক্ষেত্রে একটু ইমপ্রেসিভ। তারপর কোন কোন লেখাগুলো লেখা যাবে না, এটা কিন্তু টেকনিক্যালি ভুল নয় যে হি ওয়াজ ব্লেসড উইথ এ বেবি গার্ল, কিন্তু লেখার প্রাসঙ্গিকতাটা দেখো। তার কাছে ওই সময় কন্যা সন্তানের জন্ম, কন্যা বা পুত্র যাই বলো না কেন, এখানে জেন্ডার বায়াসনেসের কোনো ব্যাপার নেই, তার কাছে আর্থিক সঙ্গতি একেবারে নেই, সেই সময় একজন নতুন সন্তানের জন্ম তার কাছে কিন্তু সিচুয়েশনটাকে আরো কমপ্লিকেটেড করবে। তাই জন্য সে প্রাউড ফাদারও হতে পারবে না, বা তার এই সন্তান হওয়াটাকে সে ব্লেসিংও বলতে পারবে না। তার থেকে গিভ বার্থ অথবা আ বেবি ওয়াজ বর্ন সিম্পল টার্মে ব্যবহার করো। ঠিক আছে, এখানে যেমন ধরো বললাম যে সে ওই একই কাজ করলেন, তাহলে একই কাজ করার জন্য আমরা দিস ভেরি জেন্টলম্যান ফলোড ইন দেয়ার ফুট স্টেপস এটা ব্যবহার করছি। আরো সহজে হচ্ছে দিস ভেরি জেন্টলম্যান ওয়াজ নো এক্সেপশন, সেও তার ব্যতিক্রম নয়। জাস্ট একই জিনিস লেখার ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো ভালো হয় যেটা আমি বলেছিলাম, সো ডিড দ্য জেন্টলম্যান, অর্থাৎ অ্যাট দ্যাট টাইম পোর মুসলিমস ফ্রম, এখানে মুসলিমসের জায়গায় চাইলে মোহামেডানস লিখতে পারো। ঠিক আছে, তারপর পোর মুসলিমস ফ্রম প্লেসেস লাইক পার্সিয়া ইউজ টু কাম টু ইন্ডিয়া ইন কোয়েস্ট অফ ফরচুন, অথবা টু ট্রাই দেয়ার লাক, সো ডিড দিস জেন্টলম্যান, অর্থাৎ এই ভদ্রলোকও সেই কাজটাই করেছে, এটা লিখতে পারো। আকবরের সময়, আকবরের সময়কে আমি চাইলে ক্লজ করেও লিখতে পারি, ওয়াইল আকবর ওয়াজ রেইনিং অ্যাট দিল্লি। ঠিক আছে, এখানে অ্যাট দিল্লি কেন হচ্ছে, কারণ স্পেসিফিক ওই রাজসভার কথা বলছে, সেই জন্য আমরা বলতে পারি। অথবা রেইনের পরিবর্তে আমরা রুল, শাসনের জন্য ব্যবহার করতে পারি। একজন গরিব মুসলমান ছিল, তো গরিব মুসলমান ছিলর জন্য ওয়াজ না ব্যবহার করে আমরা লিভড ব্যবহার করলাম। এবং খেয়াল করে দেখো, অ্যাডভার্বকে সেন্টেন্সের শুরুতে দিয়ে বা ক্লজের শুরুতে দিয়ে আমি সাবজেক্টের আগে ভার্বকে ব্যবহার করেছি। অর্থাৎ এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটায় দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, আর
ডেস্টিটিউট মুসলিম বা পোর মুসলিমস, ঠিক আছে, মুসলিম এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে ভার্ব বসেছে কিন্তু কোশ্চেন মার্ক নেই। এই যে বিশেষ পদ্ধতি এটাকে বলা হয় ইনভার্সন। ঠিক আছে, ইনভার্সন আমরা অ্যাডভার্ব অফ প্লেস প্রথমে থাকলে হয় এবং বিশেষত ব্যবহার করি অ্যাডভার্ব অফ নেগেটিভ অ্যাডভার্বের জন্য বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলোর জন্যও ব্যবহার করি। যেমন দেখবেন নো সুনার, হার্ডলি, স্কার্সলি, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, এই জাতীয় ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, রুল অফ ইনভার্সন ইজ ইউজড। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমি এরকম আরও একটা কিছু আলোচনা করব। আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে রাখছি, আমার একটা ডেসক্রিপটিভের নতুন ব্যাচ অক্টোবরে শুরু হয়েছে, 9163228262। তো সেখানেও এইভাবে পড়ানো হয়, এখানেও এইভাবে পড়াবো, ওখানে এক্সট্রা বলতে খাতা চেক করে দেয়া। ইউটিউব সেশনে তো আর খাতা চেক করার জায়গাটা থাকে না। তো কারুর যদি মনে হয় যে সামনে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।